আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমি চাইছিলাম না কমল অধিকারী এখন চলে যাক, কিন্তু আজ আপনাদের থার্ড জেনারেল বডি মিটিং রয়েছে এবং উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় দিদি দোলা সেন। আপনারা জানেন দোলাদি বিগত 30 বছর ধরে 30 বছর তো 30 বছর 30 ধরে না 30 বছর এইভাবে এমপ্লয়ি এবং ওয়ার্কারদের জন্য সংগ্রাম করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে। যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী 10 কোটি মানুষের জন্য চিন্তাধারা করছেন এবং দেশের মানুষের জন্য চিন্তাধারা করছেন, সেভাবে কিন্তু আমার বলতে দ্বিধা নেই, ওয়ার্কার্স আর এমপ্লয়ীদের জন্য দোলা সেনের বিকল্প কেউ নেই। ওয়ার্কার্স এবং এমপ্লয়ীদের জন্য ভাবনা চিন্তা করছে, সত্যিকারে একদম ওনাতে অনেক কিছু শিল্পের ব্যাপার আছে। দেখুন, কিছুক্ষণ আগে আপনাদের রয়েছেন বিবিরা তো অনেক কিছু বললেন এবং দিদি সবাইকে রিভিউ করেছেন। সকল যারা এখানে রয়েছেন সকল সদস্যকে আমার অভিনন্দন এবং যারা আপনারা মহারাষ্ট্রে যারা এসেছেন, যারা মেম্বার্সরা রয়েছেন সকলকে আমার অভিনন্দন। এবং দু একটা কথা বলবো, মানুষকে কাজ করার সুযোগ করে দিতে হবে। যারা ইয়ারএমসি থেকে বা ইয়ারএমসি থেকে আইডেন্টিফিকেশনটা করতে চাইছে তাদেরকে করতে দিতে হবে। তারাও বুঝতে পারছে কি সংকটের জায়গায় যাচ্ছে এবং যখন কোনো জায়গায় দুর্নীতি হয় বা কোনো রকম সুবিধা হয় মানুষের সাথে হোক বা এমপ্লয়ের সাথে হোক, সেই জায়গায় কিন্তু আন্দোলনে একমাত্র মুখ চলে আসে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মানুষের জন্য চিন্তাধারা করছে। বলুন, আজকে যে কটা স্কিম সারা বাংলার মানুষ দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে, একমাত্র চিন্তাধারা করেছেন যে মানুষের এই স্কিমগুলো দরকার রয়েছে। একটা সাধারণ মানুষ জীবিকা যদি করতে হয় তাদেরকে একটা ঘরের দরকার, একটা হেলথ কার্ডের দরকার এবং বাচ্চারা যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনা বেশি দেওয়া দরকার। প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিচ্ছে। সেই জায়গায় দেখুন, বিগত 30 বছর ধরে যেভাবে আমাদের দোলাদি প্রত্যেকটা সেক্টরে যেখানে যেখানে আপনাদের বলুন না সমস্যা হচ্ছে, কিছুদিন আগের কথাই বলছি যে এখানে রেলওয়ে কন্ট্রাক্টার্সরা যারা আছে, যেখানে ওয়ার্কার্সরা কাজ করছে তাদেরকে ঠিকঠাক ওয়েজেস দেওয়া হচ্ছে না, সেই নিয়েও কিন্তু অনেক কিছু হচ্ছে। এবং হকারদের নিয়েও কিন্তু একটা ম্যানিপুলেশন হচ্ছে যে তাদেরকে একটা পার্মানেন্ট কাজ করে দেওয়া হবে, সেখানটাও কিন্তু একটা সমস্যা হচ্ছে এবং দিল্লি সেটাকে শর্ট আউট করছে। এবং জুট ওয়ার্কার দল করার শক্তি পাই, যে কোনো বিপদের সম্মুখীন লড়াই করার শক্তি পাই, যাকে দেখে আমরা আগামী দিনে শ্রমিক সংগঠন ভাবনা চিন্তা করি, তার ভাবনা চিন্তায় আমরা নিজের সামনে দিনের ভাবনা ভাবি। আমাদের সকলে অল ইন্ডিয়া তৃণমূল ট্রেড ইউনিয়নের সভানেত্রী দিদি দোলা সেন উপস্থিত রয়েছেন, ইস্টার্ন বেঙ্গল সাধারণ সম্পাদক দিদি সিং আছেন। আপনারা সকলে, আমি সকলের নাম জানি না তাই দুঃখিত, মার্জনা করবেন কোনো ভুল হলে। দেখুন, আমি তৃণমূল ট্রেড ইউনিয়নটা কখনো করিনি, কারণ 2009 সালে আমি তৃণমূল ছাত্র পরিষদ দলটা করি। 2019 সালে আমার বিধায়ক মানে আমাদের সকলের অভিভাবক মহাবীর প্রাথমিকের কথা অনুসারে আমি 2019 সালে এই ট্রেড ইউনিয়ন সংগঠনটা করি। তো আমি প্রথমে বলেছিলাম যে আমি তো কলেজের ছাত্রছাত্রীদের দলটা করে অভ্যস্ত, ক্লাব সংগঠনগুলো করে অভ্যস্ত, আমি কি তৃণমূলের ট্রেড ইউনিয়নটা করতে পারবো? আমাকে বলেছিলেন এই সংগঠন যে করতে পারে সে সর্বক্ষেত্রে গিয়ে সংগঠন করতে পারে। আমি আজকে তার কথা ভাবি, কারণ তিনি আমরা যারা আজকে ভাবনা চিন্তা করি তিনি হয়তো দেখে কাউকে জাজ করতে পারে। আমি খুব ভাগ্যবান যে আমি তৃণমূল ট্রেড ইউনিয়নের সাথে জড়িত, কারণ আমি মনে করি আমার ব্যক্তিগত ধারণা নয়, যে কোনো রাজনৈতিক দলে ট্রেড ইউনিয়ন আর ছাত্র পরিষদ আমি মনে করি মেরুদণ্ড। আর ট্রেড ইউনিয়ন পারে যে কোনো প্রতিবাদ ফেসবুকে নয়, মাঠে নেমে রাস্তায়। আমার পুরো যারা বক্তব্য তারা দীর্ঘভাবে অনেক কিছু বিস্তারিত বলেছে। আমি কিছু আমার মনের কথা বলছি, যেহেতু আজকে কমিশন যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করুন। আমি মনে করি আমাদের তৃণমূলের ট্রেড ইউনিয়নটা খুব শক্তিশালী, কারণ আমার ব্যক্তিগত মত 2019 থেকে 2021 অবধি এই বিপদের সময়টা যে কোনো সময়, সে কোনো রাস্তাঘাটের আন্দোলন হোক বা কোনো মাঠে জমায়েত হোক বা কোনো কেন্দ্র সরকারের কোনো ভুল সিদ্ধান্ত প্রতিবাদ জানানো, সবসময় তৃণমূল ট্রেড ইউনিয়ন সামনে দাঁড়িয়ে রাজনীতি করেছে, সামনে দাঁড়িয়ে প্রতিনিধিত্ব করেছে। কিন্তু আমাদের ট্রেড ইউনিয়নটা আমার মনে হয় একটুখানি যদি আমরা সকলেরা একত্রিত হই
তাহলে এই ট্রিবিউনালটা বৃহৎ আকারে শক্তিশালী হতে পারে। আর যে কোনো এই কেন্দ্র সরকারের যেসব এখন রেগুলার নীতি আমরা দেখছি নানান ধরনের মানুষকে বিভ্রান্ত করা আর মানুষকে বিপদে ফেলার মতো কাজ, তার বিরুদ্ধে আমরা সকলে একত্রিত হয়ে লড়াইটা করতে পারবো। কারণ আমার মনে হয় স্কুলে যদি হেডমাস্টার না থাকে, মানে কি অঙ্ক টিচার অঙ্ক পড়ায় শুধু ভূগোল পড়ায় আলাদা যায়, কিন্তু ওটা ট্রেড ইউনিয়নের হেডমাস্টার, আমাদের হেডমাস্টার আমাদের দিদি আছে। তো আমরা সকলে যদি একত্রিত হয়ে যে কোনো কাজ আমরা যদি একসাথে হয়ে ঝাঁপাই, তো মনে হয় প্রতিবাদের আওয়াজটা আরো দীর্ঘতর হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি গোটা দিন ধরে যেইভাবে আমি নয়াদিতে 2 বছরে লাগাতার মাসে একটা দুটো করে মনে হচ্ছে এই রেলের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে হচ্ছে রাস্তায় নেমে। কারণ তারা লাগাতার ভাবে আমরা দেখতে পাচ্ছি যেইভাবে এই শিক্ষিত যুব সমাজকে বসে দেওয়ার চেষ্টা করেছে। দেখুন না এই চিন্তা করো, হঠাৎ করে কি রেলের এখন টিকিটের জায়গায় আমরা একটা প্রাইভেট কোম্পানির টিকিট দেখতে পাচ্ছি। আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি এই প্ল্যাটফর্ম বিক্রি হয়ে গেছে। আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে এই বিন্দু পোস্টটা বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে একটা সময় ছিল প্রত্যেকটা বছরে রেলওয়ে ভ্যাকান্সি বেরোতো, এখন 4 বছর 5 বছরের রিক্রুটমেন্ট। আমরা দেখতে পাচ্ছি সবকিছু প্রাইভেটাইজেশন হতে হতে যেটা ভাবনা ছিল না, আজকে দেশের সৈন্য আর্মিকে প্রাইভেটাইজেশন সিভিল ভলেন্টিয়ার বানানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে আমাদের প্রতিবাদ করতে হবে। আমার আগে এখানে উপস্থিত ছিলেন কাছাড়া চেয়ারম্যান দাদা প্রবল অধিকারী। কারণ 2 দিন পূর্বে রেলের কিছু একটা ইলেকশন ছিল, তো দীর্ঘ সময় যেহেতু আমাদের সম্পর্ক আমরা আলাপ আলোচনা করছিলাম যে আমরা এত শক্তিশালী মানুষ এবং তৃণমূল কংগ্রেসকে চাই, তো রেলে আমাদের প্রভাবটা আরো কিভাবে বাড়ানো যায়। আমার জানা নেই অতটা, দাদা বলছিলেন যে একদিন দিদির কাছে তো আমি যাই, তোকেও নিয়ে যাবো। কারণ আমরা কিভাবে রেলে এই সিপিএম দলটা জানেন আমরা দালালি করে অভ্যস্ত। একসময় চীনের দালালি করেছে, এখন সামনে দাঁড়িয়ে এখন ধনীবাজারি করে ভালো ভালো কথা বলবে, কিন্তু মাথায় রাখবেন বড় বিজেপি দালালের দল। একবার আপনারা দেখছেন রেল প্রাইভেটাইজেশন সিপিএম রাস্তা গেছে, একবার আপনারা দেখছেন কোথাও স্পিড বন্ধ করছে, আপনারা একবার কোথাও দেখছেন যে রেল হকার উচ্ছেদ করা হচ্ছে, সিপিএম রাস্তা গেছে, আপনারা একবার কোথাও দেখছেন এই পুঁজিপতি দালালরা একের পর এক ব্যবস্থা করছে। আপনারা বলুন না, বিগত কিছুদিন ধরে মিডিয়া রাজনীতি করো কি দেশের সেনাবাহিনীকে 4 বছর করে দেওয়া হয়েছে। যে রিটায়ার্ডের পরে বলতে পারবেন আমি প্রাক্তন সৈনিক ছিলাম, যে রিটায়ার্ডের পরে বলতে পারবেন আমি প্রাক্তন আর্মি ছিলাম, গর্ববোধ করে সে 6 বছর ট্রেনিং করবে, মানে 6 বছর চেষ্টা করবে, এটা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে সেনাবাহিনীতে যোগ হয়, কিন্তু 4 বছরের মাধ্যমে তাকে রিটায়ারমেন্ট করে। তার ফিউচার বলতে কিছু নেই, তাকে 6 মাসের ট্রেনিং দিয়ে 4 বছরের চাকরি করে দেওয়া হবে, তারপরে রিটায়ার হবে, ভবিষ্যৎ নেই। আপনারা বলুন না সিপিএম রাস্তা নেমেছে, আর বিজেপি কে তো আপনারা দেখতে পারবেন ভারতবাজি। দেখুন মহারাষ্ট্র সরকার ভাঙছে, তাদের পুনে রেলকে কোথায় রাখা হয়েছে? আসামে। আর আসামের বর্তমান অবস্থা কি? গঙ্গা পরিস্থিতি অবস্থা। দেখুন বিজেপি বাংলা আসামে যে এতগুলো জেলা জলের তলায় ডুবে আছে, বিজেপি চিন্তিত না। বিজেপি চিন্তিত যে মহারাষ্ট্র থেকে এমএলএ গুলোকে কিডন্যাপ করে বুঝিয়ে নিয়ে আসামে এনেছে, ও মহারাষ্ট্রের সরকার ভাঙতে ব্যস্ত। এই সরকারের বিরুদ্ধে আমাদের সকলের আওয়াজ তুলতে হবে। আর আমার মনে করি আমরা যারা এখানে আছি প্রত্যেকে আমাদের নজর রাখা দরকার, আমাদের সংগঠনে কিছু মাল ঢুকে রয়েছে, এই মালগুলো আইডেন্টিফাই করতে হবে। এই পচা ভর্তা আলুগুলোকে মানুষ দীর্ঘক্ষণ ধরে আজকে জেনারেল মিটিং এ যারা বক্তা তাদের প্রতিটি বক্তব্য তিনি শ্রবণ করছে। অর্থাৎ এই মুহূর্তে রেল প্রতিষ্ঠানে কর্মচারীদের কি কি সুবিধা অসুবিধা বক্তারা যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছেন, তিনি সেগুলো অনুধাবন করার চেষ্টা করছেন এবং দীর্ঘক্ষণ ধরে তিনি এই সভায় উপস্থিত থেকে সেগুলোকে শ্রবণ করে আগামী দিনে তার দিশা তিনি তার বক্তব্যের মাঝে আপনাদের রাখবেন। আমরা দেখেছি 2014 সালের আগে পর্যন্ত রেল একটা আলাদা সত্তা নিয়ে পরিচালিত হতো, যার ফলে সংসদে রেলের আলাদা বাজেট এবং সাধারণের জন্য আলাদা বাজেট প্রকাশিত হতো, প্রস্তাব পেশ হতো। কিন্তু এমন একটা সরকার বর্তমানে কেন্দ্রীয় সরকারের আসীন আছে, তারা সেই ব্যবস্থাকে বিলুপ্ত ঘটিয়ে আজকে একসঙ্গে তারা বাজেটটাকে পেশ করছে। রেলের যেটা আলাদা সত্তা ছিল সেই সত্তাকে তারা অবমুক্তি ঘটানো এবং সেদিন থেকে মানুষ ধরে নিয়েছিল আগামী দিনে রেলের কপালে অত্যন্ত দুর্ভোগ আছে এবং রেলের সঙ্গে যারা যুক্ত কর্মচারী তাদের ক্ষেত্রে একই অবস্থা।
সরকার, এবং আজকে সেটা প্রতিফলিত হচ্ছে। ঠিক সেই কারণেই আজকের এই কেন্দ্রীয় জেনারেল বডির মিটিং, সেখানে তারা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং আগামী দিনের যে আন্দোলনের প্রস্তুতি তারা এখান থেকে গ্রহণ করবে সর্বভারতীয় সভানেত্রী আইনজীবী সোলা সেনের নেতৃত্বে। আমি বিশ্বাস করি যে কোন সংগঠন করার ক্ষেত্রে যদি আন্তরিকতা থাকে, সেই সংগঠনের শ্রীবৃদ্ধি করতে বাধ্য। অনেক বক্তা তার বক্তব্যে মাঝে বলছিলেন যে কেউ বাইরের রাজনীতি টিএমসির সঙ্গে যুক্ত, অথচ রেলে যখন সে প্রবেশ করে হয় মেন্স ইউনিয়ন নয় মেন্স কংগ্রেসের সঙ্গে যুক্ত। এই জিনিস চলতে পারে না। যেহেতু ইয়ার টিএমসি আলাদা সংগঠন আছে এবং আমরা যেহেতু টিএমসি যারা করি, অন্তপক্ষে বাংলায় একদম পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্য বিধানসভা পর্যন্ত যদি সর্বস্তরে তৃণমূল থাকতে পারে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা থাকতে পারে, তাহলে কেন ইয়ার টিএমসিতে থাকবে না, এই প্রশ্ন আপনাদের কাছে আমরা রাখতে চাই। তাই আগামী দিনে আজকের এই থার্ড জেনারেল বডির মিটিং থেকে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন, প্রতিশ্রুতিবদ্ধ হন যে আগামী দিনে ইয়ার টিএমসি বৃহত্তর আন্দোলন করে রেল শ্রমিকদের পাশে যদি কেউ থাকতে পারে, সেটা আইনজীবীর নেতৃত্বে ইয়ার টিএমসি থাকবে। এই শপথ আপনারা গ্রহণ করুন। এই কথা তিনি বলে উপস্থিত প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। এবং আজকের দিদির অত্যন্ত কাছের মানুষ, আমার নৈহাটি পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান অশোক চ্যাটার্জি, তার পৌরসভার একটা জরুরি মিটিং এ বাইরে থাকায় উপস্থিত হতে পারেননি। তিনি থাকলে তিনি তার সুস্পষ্ট বক্তব্য আপনাদের সঙ্গে রাখতে পারেন। তাই নৈহাটি পৌরসভার পক্ষ থেকে আপনারা যে কেন্দ্রীয় কমিটির মিটিং নৈহাটি পৌরসভা ঐক্যতা মঞ্চে করছেন, তার জন্য নৈহাটি পৌরসভার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, जय बांग्ला। तृणमूल नेत्री ममता जिंदाबाद। बाहर से आए हैं ईस्टर्न रेलवे की तरफ से ये आरटीएसी जनरल बॉडी मीटिंग में भाग लेने के लिए स्पेशली जमालपुर या मधुपुर, आसनसोल तो बांग्ला है, भागलपुर, सबसे हम तहे दिल से शुक्रिया अदा करना चाहते हैं। हम आभारी हैं उन लोगों को कि उन्होंने ये जनरल बॉडी मीटिंग सफल करने के लिए बहुत दूर से यहाँ पर आए हैं। মঞ্চে উপস্থিত যারা আছেন আমি সকলের নাম জানি না, আমি সেজন্য মার্জনা চেয়ে নিচ্ছি। আগেই আপনাদের ইয়ারটিএলসির ভিভিদা আছেন, যার ডাকে আমরা সকলে এখানে এসেছি, বিজয় বাহাদুর সিং। মঞ্চে আছেন বিবিধার আরো অন্যান্য সংগঠক বন্ধুরা ইয়ারটিএমসির। আমি তাদের সকলের নাম কারণ আমি বলছি না, পুরো সবাই বিবিধার টিম বা ইয়ারটিএমসি টিম। একজনের নাম বললে আরেকজনের যদি মিস হয় সবাই বুঝতে পারে, সেজন্য আমি লিস্ট নিচ্ছি না। মঞ্চে আছেন শ্রীবাস্তব জি, যিনি হাওড়ায় অফিসার ছিলেন এবং তিনি আপনাদের বন্ধু হিসেবে আপনাদের সম্মেলনে এসেছেন, তাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। মঞ্চে কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এসেছিলেন কমল অধিকারী, শুরুতে বক্তব্য রেখে গেছেন। মঞ্চে এখন আছেন আমাদের কানাইলাল আচার্যদা, আমাদের কাউন্সিলর, চেয়ারম্যান কাউন্সিল, এবং আমাদের বিষ্ণু অধিকারী আছে, নৈহাটির ছাত্র যুব ট্রেড ইউনিয়ন, একে একে সবকিছুরই নেতা হয়েছে। এবং মঞ্চে আছেন রেলের যে এসসি ইউনিয়ন, তার পক্ষে সঞ্জয় বাবু, সঞ্জয় মন্ডল। এবং আমার খুবই ভালো লাগছে যে বিবিধার আহ্বানে সাড়া দিয়ে ইয়ারটিএমসির জেনারেল বডি মিটিং এ মঞ্চে উপস্থিত হয়েছেন সুদূর দুর্গাপুর থেকে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধিরা, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে প্রায় সবাই জেনারেল সেক্রেটারি, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে জয়ন্ত লক্ষ্মী, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের
আশিস কর, ইস্পাত ভবনের চঞ্চল ভট্টাচার্য, বিএসএনএল পার্মানেন্টের প্রসেনজিৎ দে, বিএসএনএল কন্ট্রাকচুয়ালের পাপ্পু চৌধুরী, ব্যাংক সহ অল বেঙ্গল সিকিউরিটি গার্ডের অ্যালায়েড ওয়ার্কমেন্স ইউনিয়নের সৌমেন মুখার্জি, ডিসিএল কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ইউনিয়নের গোপাল বিশ্বাস, জিএসআই অ্যাসোসিয়েশনের অরবিন্দ সরকার, কাটোয়া থেকে শ্রী কৈলাস শর্মা সহ ডিসিএল এর আরেকজন খুব জ্বালাময়ী বক্তা আছেন, আমি তোদেরকে খেয়াল করি তাহলে একটু বলতে দিতাম। ও বলে দিলে আমার আগে আমার বলার মানে আমার সুবিধা হয়, মানে আমার কম বললে হয়ে যায়। তোতলে ডিসিএল এর ঠিকা কর্মী, কিন্তু খুব ভালো বলে। ও আমাদের ইউনিয়নের ট্রেজারার সহ। আমি যদি কারোর নাম মিস করে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ করে ইআরটিএমসির সমস্ত পদাধিকারী যারা সঞ্চালনা করছিলেন, যারা আমাদের বরণ করেছেন, আমার মহিলা বন্ধুরা খুব সুন্দর সেরে গুলে এসেছেন, সুন্দর করে বরণ করেছেন আমাদের সহ সকলে, পুরো ইআরটিএমসি টিম যারা মঞ্চের ওপরে নিচে যেখানেই থাকুন, আয়োজক উদ্যোক্তা হিসেবে, সংগঠক হিসেবে আজকে এই 3rd জেনারেল বডি মিটিংকে সফল করতে খুব ভালোভাবে ভূমিকা নিয়েছেন। এবারে বক্তব্য রাখবেন শ্রী আশিস কর। একটু এখানে সামনে বলেন। বিষ্ণু অধিকারী মহাশয়, অন্যান্য সক্রিয় নেতৃবৃন্দ এবং জোরে বললেই হবে, বিভিন্ন সংগঠন থেকে আসা নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত ইআরটিএমসি লড়াকু কর্মচারী, এখানে আজকে এসে খুবই ভালো লাগছে। আমি যখন দেখছিলাম দেখলাম বাইরে যা অনেক ভিতরে বসেছে, বাইরেও দেখলাম দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা যারা আজকের দিনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তারা রোজই একটা দুশ্চিন্তার মধ্যে থাকে যে রাত্রি হলেই আগামীকাল সকালবেলা খবরের কাগজ তুলে দেখব হয় এলে কোনো সম্পত্তি বিক্রি হয়ে গেছে, বা আমি অর্ডিন্যান্স একটি বোর্ড 1 অক্টোবর 2021 সালে আমাদের কর্পোরেট হয়ে গিয়েছে। অর্ডিন্যান্স একটি বোর্ড নাম পাল্টে হয়ে গিয়েছে ডাইরেক্টরেট অফ অর্ডিন্যান্স কোঅর্ডিনেশন অ্যান্ড সার্ভিসেস। তার সম্বন্ধে কোনো একটা খারাপ খবর এসেছে, বা অন্যান্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিছু কর্মী সংকোচন বা অন্য কোনো সংবাদ আমরা খবরের কাগজে দেখতে পাই। সুতরাং রোজই আমরা কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় যারা কাজ করি একটা দুশ্চিন্তার মধ্যে থাকি। তার একটাই কারণ, কেন্দ্রীয় সরকারের কর্মচারী কিন্তু শ্রমিক বিরোধী, জনবিরোধী, দেশ বিরোধী নিজের চিন্তাভাবনা। আমি এখানে আপনাদের যে প্রতিনিধি সেটা দেখছিলাম যে রেলের যে সম্পত্তি, স্টেডিয়াম বলুন, হসপিটাল বলুন, পিচিং বলুন, ট্রেন রুট বলুন, যাই বলুন, হয় বিক্রি করে দেওয়া হচ্ছে মোদী ঘনিষ্ঠ শিল্পপতি তাদের কাছে, বা বিক্রি করার চিন্তা ভাবনা করা হচ্ছে। कैंडिडेट को जिताइए, आप लोग नहीं देख रहे होंगे तो दिखा देंगे। बोले थे आप लोग ये भी देखे थे कि वो दोनों राघवैया जी एनएफआईआर और एआईआरएफ अर्थात ईआरएमओ और ईआरएमसी के दोनों महासचिव फेडरेशन के दोनों टाटा जी को बैठा करके नेगोशिएशन कर रहे हैं। आज आपको बोला जा रहा है
पहले सभा हुआ है, काला पट्टी लगा करके घूम रहे हैं, क्या अद्भुत बात है। और पीछे से सिग्नेचर करते आ रहे हैं, समझौता करते आ रहे हैं, बोलते आ रहे हैं। अधिकारी अपने तुंग पर हैं, अधिकारी किसी की सुन नहीं रहे हैं आजकल। और 3 साल हो गया, इलेक्शन ओवरड्यू चल रहा है, इलेक्शन भी नहीं करा रहे हैं। 2 बार नोटिफिकेशन जारी करके दीदी को दिया गया था। हम लोग उसके बाद ये जो वहां से कमेटी आई थी, लेबर कमीशन भी था, संसदीय सलाहकार समिति, उसमें भी ये दीदी रखी थी प्रस्ताव, हम लोग दिए थे। तो मैं यही प्रस्ताव आप लोगों के सामने, आप लोगों का बात दीदी के सामने रख रहा हूं कि जिस भी स्तर पर हो दीदी इलेक्शन करवाइए, जिस स्तर पर हो इलेक्शन मीटिंग हो जाएगा, इनका औकात का पता चल जाएगा दोनों का। अभी कुछ नहीं है, केवल स्टैंप है और स्टैंप का डर दिखाते हैं, इस तरह को बोलते हैं, किसी को कुछ डर कराते हैं, किसी को ट्रांसफर कराते हैं, किसी को पनिशमेंट। यही दम है, नुकसान कराने का क्षमता है, काम कराने का एक आदमी का नहीं क्षमता है इनके पास। बहुत बड़ी बड़ी इधर आंदोलन कर रहे हैं, दीवार आंदोलन कर रहे हैं, भाषण दे रहे हैं, हमरा प्राइवेटाइजेशन मानचिना, लेकिन रोज पर रोज एक प्राइवेटाइजेशन होते जा रहा है। मैं एक अपना जो प्रतिवेदन है थोड़ा पढ़ के सुनाऊंगा, थोड़ा सा ध्यान से सुनिए। पूर्वी रेलवे तृणमूल बेंच कांग्रेस त्रिवार्षिक आम सभा और तान मंच नई हट्टी 24/2022 शुक्रवार। मित्रों, रेल उद्योग आज भारी संकट में है। रेलवे अन्य राष्ट्रीय संपत्तियों के साथ आज बिक्री पर है। स्टेशन, प्लेटफॉर्म, स्टेडियम, अस्पताल, ट्रेड कॉरिडोर, ट्रेन रूट, ट्रेन टिकट काउंटर, पार्सल, लोकोमोटिव, वर्कशॉप, प्रिंटिंग प्रेस, सभी या तो बेच दिया गया है या बेचने के लिए तैयार है। रेल देश की जीवन रेखा है। रेल बेचना देश को बेचने के बराबर है। एक समय रेलवे में 18 लाख कर्मचारी थे, आज यह 12 लाख के आसपास हैं। इसके बाद भी 50% कर्मचारियों का सफाया कर दिया गया। समय समय पर समीक्षा के नाम पर रोटेटिंग से स्टाफ की कमी की जा रही है। अनुभवी कर्मचारी आज किसी भी क्षण अपनी नौकरी खोने के डर के साए में जी रहे हैं। 43,600 मूल वेतन से ऊपर रात्रि भत्ता बंद कर दिया गया है। दीदी ने रेल मंत्री के रूप में, ममता बनर्जी रेल मंत्री के रूप में अपने कार्यकाल के दौरान ग्रुप डी भाइयों के लिए साल में एक बार एसी यात्रा प्रदान की थी। इसे भी अगस्त 2019 से बंद कर दिया गया है। चाइल्ड केयर लीव का लाभ अभी आजकल आंशिक रूप में ही मिल रहा है। हर पल किसी न किसी रूप में रेल कर्मचारियों के अधिकारों का हनन हो रहा है। लेकिन हमारे दोनों निर्वाचित संगठन आज पूरी तरह खामोश है। उनके सीधे प्रभाव में रेल और देश को बेचा जा रहा है। इसके साथ रेलवे की बिक्री के लिए एक विकास समिति का गठन किया गया है। लेकिन इसके उलट यहाँ हम लोगों के बीच में दोनों निर्वाचित संगठनों द्वारा रेलवे की बिक्री के खिलाफ दीवार क्रांति की जा रही है। आंदोलन के नाम पर उन्होंने हमारा 11 महीने का मकान किराया भत्ता लूट लिया और केंद्र की भाजपा सरकार को उपहार में दे दिया। आप लोगों को पता है, रोक दिया था, दे रहा था सरकार, बोला कि नहीं हम इतना नहीं लेंगे, 30%। हालत क्या है? इस बीच मैंने एआईआरएफ के नेता शिव गोपाल मिश्र को एक प्रेस कॉन्फ्रेंस में बीजेपी को वोट देने के लिए कहते हुए देखा। एक शब्द में कहें तो मजदूरों के हितों को भूलकर आज वे सरकारी दलाली में लगे हैं। किसी करीबी रिश्तेदार बीजेपी सांसद हैं, किसी का रेलवे हाउस में किसी पारिवारिक व्यवसाय फिर बढ़ रहा है। श्रमिक संगठन की मान्यता का चुनाव 3 साल से अधिक समय से टाल दिया गया है। उनका कार्यकाल समाप्त होने के बाद भी वे सभी लाभों का आनंद ले रहे हैं। ऐसे में आज हमें और अधिक संगठित होने की जरूरत है। इस संकट में केवल हमारी दीदी श्रीमती ममता बनर्जी ही आशीर्वाद ही हमें बचा सकता है। तो आइए
आज ही ईआरटीएमसी से जुड़े और रेलवे की सुरक्षा के लिए काम करना शुरू करें। धन्यवाद। विजय बहादुर सिंह, महासचिव त्रिपुरा। আজকে ইস্টার্ন রেলওয়ে তৃণমূল কংগ্রেসের ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেন্স কংগ্রেসের যে ভুল হয়ে গেল, এই তৃণমূল মেন্স কংগ্রেসের যে সম্মেলন আজকে নৈহাটি ঐক্যতানে হলো বিশাল আকারে, এবং সেখানে যে দুলাল সেন আপনার সাংসদ এবং ইউনিয়নের এক বিশাল নেত্রী, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়ন করছেন, তা তিনি অনেক কিছুই পথ বাতলে দিলেন এবং তিনি অনেক কিছু বার্তা দিলেন, এবং আপনিও সকাল থেকে আছেন এবং তারই একটা অংশ। আপনিও দীর্ঘদিন ধরে ইউনিয়ন করছেন শিয়ালদার বুকে। একটা সময় রেলের অনেক কিছু আপনারা মানে বিরুদ্ধে অনেক কিছু কাঁপিয়ে দিয়েছেন আপনাদের বক্তব্য এবং আপনাদের আন্দোলনের মাধ্যমে। আজকের এইখানে থেকে কি বার্তা দেবেন আপনি শ্রমিক স্বার্থে রেলের, এবং মোদিজিকে কি বার্তা দেবেন? না, প্রশ্ন হলো যে আজকের যে সভা, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল বডি নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত অতিথিবর্গ এসেছিলেন তাদের প্রত্যেকের কথা, অর্থাৎ রেল সম্বন্ধে এবং দেশের অর্থনৈতিক কাঠামো এবং দেশের এই যুব সমাজ আগামী দিন কীভাবে রিক্রুটমেন্ট হবে বা তাদের চাকরি বা তাদের অবস্থা সম্বন্ধে, এবং ভারতবাসী আগামী দিন কতটা সুখে থাকবে সেই সম্বন্ধে পর্যালোচনায় আমাদের যেটা প্রশ্ন, আজকে ভারতীয় রেল কাঠামো ধ্বংসের দিকে, এই জায়গা থেকে মুক্তি পেতে গেলে মোদি হাটাও দেশ বাঁচাও, এই একটি স্লোগান আমাদের এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। তার কারণ আপনারা দেখবেন যে রেলের যে সমস্ত পার্টিগুলো মানে যার ওপর দিয়ে রেল চলে, সেখানে প্রত্যেকটা শ্রমিকের রক্ত দিয়ে তৈরি করা সেই রেল আজকে ধূলিসাৎ অবস্থায়। তো এর মতো অবস্থায় কোনো মানুষের মান সম্মান ইজ্জত কিছু থাকছে না। যে শ্রমিক এই রেলকে বাঁচানোর জন্য সকাল থেকে রাত্রি, রাত্রি থেকে সকাল পরিশ্রম করে বাঁচিয়ে রেখেছে, তাদের আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই মোদী সরকার। তাই আজকে যে অবস্থা, সেই অবস্থার মধ্যে দিয়ে আমাদের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে একটাই হয়েছে যে মোদিকে যদি আমরা হাঁটাতে না পারি, অর্থাৎ মোদী সরকারকে যদি আমরা ফেলতে না পারি, মোদী সরকারকে এই জনগণের কাছ থেকে যদি মন থেকে দূরে সরাতে না পারি, তাহলে কিন্তু আমাদের মুক্তি নেই। আমাদের মুক্তি নেই মানে রেল মানুষের নয়, রেল কর্মচারীদের নয়, ভারতবর্ষের মানুষের মুক্তি হবে না। তাই আমাদের প্রথম এবং শেষ যে এজেন্ডা, সেই এজেন্ডা হলো মোদি হাটাও দেশ বাঁচাও। না, আমি যে একটা কথা বলতে যাচ্ছি, রেলের যে 3টে ইউনিয়ন আছে, এই মুহূর্তে আমরা রেকগনিশন পাইনি, কিন্তু আমাদের যে রেজিস্টার নাম্বার, সেই রেজিস্টার নাম্বারতে আইএনটিটিউসি অ্যাফিলিয়েটেডে আমরা কাজ করছি, ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেন্স কংগ্রেস। আগামী দিন যে কাজ আমাদের বাকি রয়েছে সেটা হলো নির্বাচন, এবং সেই নির্বাচনে জয়ী হয়ে রেজিস্ট্রেশন উইথ রেলের যে মান্যতা, সেই মান্যতা নিয়ে আমরা আশাবাদী যে আগামী দিন রেলের যে এই যে ধ্বংসের যে জায়গায় নিয়ে যাচ্ছে, সেটাকে আমরা প্রতিহত করতে পারবো রেল কর্মচারীকে নিয়ে। আচ্ছা, আগামী দিনে আপনার কি ভাবনা আছে? আর না, ভাবনার মধ্যে রেলকে বাঁচানোই এখন আমাদের উদ্দেশ্য। জনমত নির্বিশেষে একটাই স্লোগান হোক, রেল বাঁচাও দেশ বাঁচাও। মোদি হাটাও, মোদি থাকলে রেল বাঁচাও দেশ বাঁচাও, মোদি থাকলে সরকারে এখন মোদি আছে, অর্থাৎ মোদি হাটাও দেশ বাঁচাও স্লোগানটা ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় আসছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আজকের যে এত বড় সম্মেলন, এখান থেকে দল যে এখান থেকে যে বলছে ঐক্যবদ্ধ থাকার জন্য, তারা কি ঐক্যবদ্ধ থাকবেন? একটা জায়গায় পরিষ্কারভাবে জানবেন যে আমি যদি সঠিক কাজ যদি করতে পারি, সেই বিশ্বাসটাই যদি মানুষের কাছে পৌঁছতে পারি, তাহলে আগামী দিন আমরাই শেষ কথা বলবো ইস্টার্ন রেল তৃণমূল মেন্স কংগ্রেস। আপনার নাম? আমার নাম প্রণব কুমার ব্যানার্জি, নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ইস্টার্ন রেল তৃণমূল মেন্স কংগ্রেস। ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ।